মাস আগে লিংফেং আর শানশানের মধ্যে একটা কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছিল ওদের দুই পরিবারের কোম্পানিকে বাঁচানোর জন্য। কিন্তু এই বিয়েতে শানশানের একদম মত ছিল না, কিন্তু লিংফেং শানশানকে অনেক ভালোবাসে। এরপর 9 মাস পরের ঘটনা দেখানো হয়। লিংফেং অফিসে ওর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলছিল। ওর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে লিংফেং সমস্ত কিছু শেয়ার করে, তাই আজকেও বলছিল যে এতগুলো মাস হয়ে গেল তবুও শানশান ওর দিকে ফিরেও তাকালো না। আর বিয়ের দিনই ওদের দেখা হয়েছিল, তারপর থেকে শানশান আর লিংফেং এর মধ্যে কোনো দেখাই হয়নি। লিংফেং এর অ্যাসিস্ট্যান্ট তখন একটা লেন্স দিয়ে বলে, আপনি এই লেন্সটা চোখে পরে নেবেন আর অন্যরকম মেকআপ করে এবার শানশানের সামনে যাবেন। এই ছদ্মবেশে ওর সামনে গেলে কিছুতেই শানশান আপনাকে চিনতে পারবে না। এই আইডিয়াটা বেশ ভালোই লাগে লিংফেং এর। ঠিক তখনই লিংফেং এর অ্যাসিস্ট্যান্টের কাছে একটা খবর আসে, সেটা হচ্ছে শানশানকে নাকি কেউ কিডন্যাপ করার চেষ্টা করছে। অন্যদিকে শানশানকে দেখা যায় ওকে তখন অনেকগুলো গুন্ডা তাড়া করছিল, আর শানশান নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটতে থাকে। সেখানেই একটা জায়গায় শানশান লুকিয়ে পড়ে। এই মুহূর্তেই শানশানের মুখে আলো এসে পড়ে। পরের দিন সকালে শানশানের যখন জ্ঞান ফেরে ও ভাবতে থাকে, কাল রাতে ওটা আমাকে কে বাঁচালো? ওই লোকটাকে অনেকটা লিংফেং এর মতো দেখতে, যদিও ওর সাথে আমার 9 মাস আগে বিয়ে হয়েছে আর আমি ওকে একবারই দেখেছি। শানশান কিছুতেই বুঝতে পারছিল না এটা ওর সেই হাজবেন্ড লিংফেং কিনা। সেই টেবিলে একটা খাম রাখা ছিল আর সেটার ভেতরে ছিল লিংফেং এর সমস্ত প্রপার্টির কাগজ। তখনই শানশানের বেস্ট ফ্রেন্ড ওখানে চলে আসে, যার নাম মেং। ও বলে যে ও শানশানের দেখভাল করার জন্য বেশ কিছু বডিগার্ডকে ডেকে পাঠিয়েছে, তাতে শানশানকে সবসময় প্রোটেক্ট করতে পারে। তখনই ওখানে বেশ কিছু বডিগার্ড চলে আসে আর তারা তাদের স্পেশাল স্কিল সম্পর্কে বলতে শুরু করে। আর তার মধ্যেই বডিগার্ড সেজে এসেছে লিংফেং। শানশান দেখে বাকি বডিগার্ডরা নিজেদের স্পেশাল জিনিস দেখাতে ব্যস্ত, শুধুমাত্র লিংফেং বাদে। আর লিংফেং এর মুখটা দেখে শানশান আজকে আবারও অবাক হয়ে যায়, কারণ অনেকটা লিংফেং এর মতোই দেখতে লাগছে। লিংফেং মনে মনে ভাবে, আমাকে কি শানশান চিনে ফেললো? শানশান এসে লিংফেংকে বলে জামা খুলতে, কারণ ও ওর ফিগার দেখতে চায়। লিংফেং তখন শার্টের একটা একটা করে বাটন খুলতে শুরু করে। তখনই লিংফেং এর নানা ওখানে চলে আসে আর বলে যে কালকে থেকে লিংফেংকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সেখানে শানশান এতটাই স্বার্থপর একটা মেয়ে যে নিজের প্রোটেকশনের কথা ভাবছে বডিগার্ড ডেকে। লিংফেং এর নানা সামনে লিংফেং দাঁড়িয়ে থাকলেও চিনতে পারে না। খুব রেগে গিয়ে নানা যখন শানশানকে মারতেই যাবে, তখন লিংফেং শানশানকে প্রোটেক্ট করে, যেটা দেখে শানশান অবাক হয়ে যায়। লিংফেং এর নানা ওখানে সেই প্রপার্টির কাগজ দেখতে পায় আর ভাবে যে এই প্রপার্টির কাগজগুলো তৈরি করেছে শানশান সমস্ত কিছু হাতেই করবে বলে। আরও বলে যে তুমি এই সম্পত্তির একটা কানা করিও পাবে না। কথাটা বলে নানা ওখান থেকে চলে যায়। শানশান তখন নিজের পার্সোনাল বডিগার্ড হিসেবে লিংফেংকেই চুজ করে, যেহেতু লিংফেং ওকে প্রোটেক্ট করেছে। শানশান তারপর লিংফেং এর হাতে যেখানে লাঠির বাড়ি লেগেছে সেখানে ওষুধ লাগিয়ে দেয়। লিংফেং তখন নিজের নকল নাম বলে ইয়ংশু। তখনই শানশান ওখান থেকে উঠতে যাবে, তবে পড়েই যাচ্ছিল আর লিংফেং ওকে বাঁচিয়ে নেয়। তখন দুজনে ভীষণ কাছাকাছি আসে। শানশান ভাবে যে একে কেন কালকে রাতে আমাকে যে বাঁচিয়েছে তার মতো দেখতে। তখনই শানশানকে ওর বাবা ফোন করে আর বলে যে শানশান যেন ওর হাজবেন্ড লিংফেংয়ের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেয়, কারণ কাল রাত থেকে নাকি লিংফেংকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, নিশ্চয়ই লিংফেং মরে গেছে। শানশান বলে, বাবা তুমি টাকা পয়সা ছাড়া সারা জীবন আর কিচ্ছু ভাবতে শিখলে না, যতই হোক লিংফেং আমার হাজবেন্ড আর আমি ওকে খুঁজে বার করব। বলেই শানশান ফোনটা রেখে দেয়। লিংফেং দূর থেকে দাঁড়িয়ে সমস্ত কথা শুনতে পেয়ে বুঝতে পারে যে আসলেই শানশান খারাপ মেয়ে নয়। তখনই 15 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। শানশানের মা খুব অসুস্থ ছিল তখন, আর ওর মায়ের দেখাশোনা করত ইউজিন নামে এই মহিলাটা, আর তার সঙ্গেই শানশানের বাবার অবৈধ সম্পর্ক ছিল। ইউজিন শানশানের বাবাকে জানায় যে সে আসলে প্রেগনেন্ট। শানশানের বাবা বলে যে শানশানের মা মারা গেলেই ও ইউজিনকে বিয়ে করবে। সেদিন ছোট্ট শানশান এই সমস্ত কিছু শুনতে পেয়েছিল আর ওদের দুজনকে এইভাবে দেখতেও পেয়েছিল। সেই দিনগুলোর কথা ভাবলে শানশানের খুব কষ্ট হয়। শানশানের বেস্ট ফ্রেন্ড মেং তখন শানশানকে শান্ত করে। পরের দিন সকালে শানশান তার বডিগার্ড লিংফেংকে নিয়ে চলে আসে নিজের বাড়িতে। তখন ওর বাবা ওর সৎ মায়ের সঙ্গে বসেছিল। আসলে আজকে শানশানের বাবার জন্মদিন। শানশানের যে সৎ ভাই রয়েছে তারা দুজন দুজনকে খুবই ভালোবাসে। শানশানের ভাই তখন ছুটতে গিয়ে বাড়ির কাজের লোক আসছিল, তার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। এটা দেখে ইউজিন অনেক রেগে যায় আর বাড়ির কাজের লোককে খুব জোরে চড় মারে, কিন্তু বাচ্চাটাই ভুল করে ফেলেছে। লিংফেং সে শানশানের ভাইকে শান্ত করার চেষ্টা করে আর ওর সঙ্গে খেলতে শুরু করে, যাতে বাচ্চা ছেলেটা অনেক মজা পায়।
এটা দেখে শানশান সেও খুব খুশি হয়। শানশানের বাবা তখন আবারও সেই সম্পত্তির কথা তোলে, যেটা শুনতে শানশানের একদম ইচ্ছে করছিল না। শানশান বলে একটা মানুষ মিসিং হয়ে যাওয়া মানেই সে মরে গেছে তা কিন্তু নয়। কে জানে, হয়তো লিংফেংকে তুমি কোনোভাবে মিসিং করিয়েছো। এটা শুনে শানশানের বাবা শানশানের ওপর অনেক রেগে যায় আর বলে যে লিংফেং এর কোম্পানি আমাদের কোম্পানির সব থেকে ভালো বন্ধু। আমাদের খারাপ সময় ওদের কোম্পানি আমাদের পাশে দাঁড়িয়েছিল, আর আমি লিংফেংকে মিসিং করাবো? এদিকে ইউজিন দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছিল। ইউজিন তারপর ওর বাবার জন্মদিনের উপলক্ষে ওখানে সবার জন্য ড্রিঙ্ক নিয়ে আসে আর প্রথম গ্লাসটাই শানশানকে অফার করে। শানশান যখনই গ্লাসটা নিতে যাবে তখনই লিংফেং এসে আগে গ্লাসটা নিয়ে নেয়, যেটা দেখে ইউজিন অনেক রেগে যায়। আসলে লিংফেং এটা চেক করছিল যে ওই ওয়াইনের ভেতরে কিছু মেশানো আছে কিনা, আর সেটা চেক করার জন্য লিংফেং তখন ওই ওয়াইনটা নিজেই খায়। আসলে সত্যি সত্যি ইউজিন ওই ওয়াইনে কিছু একটা মিশিয়ে এনেছিল। এদিকে বডিগার্ডের এমন কাজ দেখে খুব অবাক হয়ে যায় শানশান। কিছুক্ষণ পরই লিংফেং এর খুব অস্বস্তি লাগছিল, মাথা যন্ত্রণা করছিল। সেই জন্য লিংফেং নিজের জামা কাপড় শার্ট সব খুলতে শুরু করে। তখনই ওখানে শানশান চলে আসে আর লিংফেংকে জিজ্ঞাসা করে ওর শরীর ঠিক আছে কিনা। লিংফেং এর মনে পড়ে যায় ও শানশানকে যেদিন বিয়ের পোশাকে দেখেছিল সেদিন ওকে কতই না সুন্দর দেখাচ্ছিল। এটা ভাবতেই লিংফেং তখন শানশানকে নিজের কাছে টেনে নিয়ে কিস করে। আর অদ্ভুতভাবে শানশান কোনোভাবে আটকায়ও না, মানে ও নিজেও উল্টে রোম্যান্স শুরু করে দেয়। কিন্তু এই সমস্তটাই কল্পনা ছিল লিংফেং এর। এদিকে লিংফেং এর এই অবস্থা দেখে শানশানের অনেক চিন্তা হচ্ছিল। লিংফেং বলে ওই ড্রিঙ্কের ভেতর কিছু মেশানো ছিল, তুমি এখানে সেফ নও। তাই এক্ষুনি এখান থেকে শানশানকে চলে যেতে বলে আর শানশান ওখান থেকে চলে যায়। কিন্তু তখনই লিংফেং ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা দেখে শানশান ছুটতে আসে লিংফেং এর কাছে। লিংফেং তখনও স্বপ্নের আকারে শানশানের সঙ্গে বিয়ের দৃশ্যগুলোই দেখছিল। শানশান লিংফেংকে নিজের কোলে নিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, আর ঠিক সেই মুহূর্তেই লিংফেং এর জ্ঞান ফিরে আসে। শানশান মনে মনে ভাবে যে ইউজিন তুমি আমার এত বড় ক্ষতি করতে চাইছিলে। এরপরে লিংফেং ওর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দেখা করে। লিংফেং বলে ওর অ্যাসিস্ট্যান্ট যেন কোম্পানির কাজগুলোকে দেখে রাখে ভালো করে। এদিকে এর অ্যাসিস্ট্যান্ট আবার শানশানের বেস্ট ফ্রেন্ড মেং এর সঙ্গে চ্যাট করে। লিংফেং জিজ্ঞাসা করে তোমরা তার মানে প্রেম করছো? এটা শুনে ওর অ্যাসিস্ট্যান্ট খুব লজ্জা পায়। তবে এখন ওর অ্যাসিস্ট্যান্ট মেংকে প্রপোজ করেনি। সেই সময়ই ওখানে চলে আসে শানশান আর শানশানকে দেখে লিংফেং এর অ্যাসিস্ট্যান্ট বেরিয়ে যায়। লিংফেং এসে শানশানকে ব্লেজারটা পরিয়ে দেয় কারণ বাইরে অনেক ঠান্ডা। শানশান বলে সেদিনের জন্য তোমায় থ্যাংক ইউ, তুমি যদি না থাকতে তাহলে আমার অনেক বড় ক্ষতি করতো ইউজিন। লিংফেং বলে বডিগার্ড হিসেবে এটাই আমার দায়িত্ব। লিংফেং তারপর যখন সিট বেল্ট পরাতে আসে তখন ওরা দুজনে খুব কাছাকাছি চলে আসে, কিন্তু ওদের মধ্যে কিছুই হয় না। শানশান তখন দুঃখ করে বলে তুমি জানো লিংফেং এর সঙ্গে আমার কিছু মাস আগে বিয়ে হয়েছিল, কিন্তু আমি বিয়েটা করেছিলাম শুধুমাত্র টাকার জন্য, যাতে আমাদের কোম্পানিটা বেঁচে যায়। ওটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ ছিল, আর তারপরে লিংফেং এর সঙ্গে আমি আর কোনোদিনও দেখাই করিনি। লিংফেং বলে আমি এ ব্যাপারে এত কিছু জানি না, তবে আপনি আমাকে এসব বলছেন কেন? শানশান বলে ও মিসিং হয়ে গেছে, বেশ কিছুদিন হয়ে গেল। ও কোথায় আছে সেটাই তো আমি জানি না। যাই হোক, তুমি কিন্তু খুব ভালো বডিগার্ড। বডিগার্ড হিসেবে তোমার যা কর্তব্য তুমি তার থেকে অনেক বেশি কিছু করছো, তাই তোমার অনেক থ্যাংক ইউ। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে লিংফেং এর কোম্পানির সাথে শানশানের বাবা বিট্রে করেছিল। তার জন্য লিংফেং এর কোম্পানির অনেক বড় ক্ষতিও হয়ে গিয়েছিল, কিন্তু শানশানের বাবা এই সমস্ত কিছুই অস্বীকার করেছিল যাতে ওদের কোম্পানিটার ক্ষতি না হয়। শানশান তখন লিংফেংকে একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে বলে। পরের দিন শানশান যখন বাড়িতে আসে তখন লিংফেং এর নানা শানশানকে ডাকে। ওর নানা বলে যে নতুন একটা ডিজাইনার যার নাম চেনশিন তার সঙ্গে কাজ করতে হবে, আর সেই পুরো কাজের দায়িত্ব নিতে হবে শানশানকে। শানশান বলে ঠিক আছে। নানা আরও বলে যে তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে খুব ভালো, আর যদি একদম না করতে পারো তাহলে তোমার পজিশন থেকে তোমাকে হ্যান্ড ওভার করতে হবে। এটা শুনে শানশান একটু চিন্তায় পড়ে যায়। হতেই পারে এই কাজটা নানা ইচ্ছে করে অনেক কঠিন দিয়েছে শানশানকে, আর সেটা শানশান খুব ভালো মতোই বুঝতে পারে যে নানা নিশ্চয়ই ওকে কোম্পানি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। এদিকে এটা জানতে পেরে লিংফেং ওর অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় চেনশিং এর সঙ্গে আগে থেকেই দেখা করতে। এরপর একটা আর্ট গ্যালারি দেখা যায় যেখানে লিংফেং এর সাথে শানশান চলে এসেছে। এখানে একটা ছবির দিকে ওরা তাকিয়ে থাকে, আর এই ছবিটা এঁকেছিল আসলে শানশানের মা। তাই জন্যই এই ছবিটা দেখে শানশান কিছুটা ইমোশনাল হয়ে যায়। তখনই একটা লোক এসে বলে যে চেনশিনের সঙ্গে দেখা করা যাবে না, সে নাকি আজকে অনেক ব্যস্ত আছে, শানশান যেন অন্য কোনো দিন আসে। এরপর শানশান আর লিংফেং ওখান থেকে বেরিয়ে আসে। তখনই ওদের সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়, আর ভেতর থেকে গুন্ডারা বলে এক্ষুনি এদেরকে ধরতে হবে। এদের দেখেই ওরা দুজনে পালাতে থাকে, কিন্তু গুন্ডাগুলো ওদেরকে ফলো করছিল। তারপর লিংফেং না ছুটে ওই গুন্ডাগুলোর সঙ্গে ফাইট করা শুরু করে।
ওদের মধ্যে একটা গুন্ডা ছিল যে শানশানকে দেখেই ক্রাশ খেয়ে যায়। ওই গুন্ডাটাই তখন শানশানকে একেবারে কোলে তুলে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। দেখে ধরার জন্য ওখানে তখন লিংফেং চলে আসে আর বাকি গুন্ডারা ওদেরকে তখন ধরে ফেলবে। এদিকে গুন্ডাদের মধ্যে এই গুন্ডা শানশানকেই প্রোটেক্ট করতে থাকে, কারণ শানশানকে ওর পছন্দ হয়ে গেছে। তখনই ওখানে পুলিশ চলে আসলে সমস্ত গুন্ডারা পালিয়ে যায়। তখনই ওই লোকটা বলে যে আমার নাম চেনশিং। তো আসলে এই লোকটা গুন্ডা নয়, যাকে প্রথম থেকে এরা সবাই গুন্ডা ভাবছিল। আর চেনশিংকে এইভাবে দেখে শানশান তো খুব অবাক হয়ে যায়। তখনই চেনশিনের সঙ্গে খুব ভালো করে কথা বলতে শুরু করে, কারণ চেনশিং এর সঙ্গেই এবার ওকে কাজ করতে হবে। চেনশিং তখন শানশানের সঙ্গে কথা বলতে রাজি হয়ে যায়। চেনশিং তখন শানশানকে হাক করতেই যাবে, কিন্তু লিংফেং ওকে আটকায় আর বলে আমি শানশানের বডিগার্ড। গুন্ডাগুলোর সাথে মারপিট করতে গিয়ে লিংফেং এর হাত কেটে গেছে। চেনশিং তখন ওষুধ লাগানোর জন্য ওর গ্যালারিতে আসতে বলে। শানশান তারপর লিংফেং এর হাতে ওষুধ লাগিয়ে দেয়। আর এমন কেয়ারিং দেখে লিংফেং তো বারবার শানশানের প্রেমে পড়ে যাচ্ছে। সেই সময় ওখানে চেনশিন চলে আসে। চেনশিন জিজ্ঞাসা করে শানশান তুমি তোমার সাথে বডিগার্ড নিয়ে কেন ঘুরছো? শানশান বলে কিছুদিন আগে ও কিডন্যাপ হয়েছিল আর কিছু গুন্ডারা ওকে মারার চেষ্টা করছে। ওরা দুজনে যখন বিজনেস নিয়ে কথা বলছিল, লিংফেং তখন ঘরের চারিদিকে চেক করছিল কোনো ক্যামেরা আছে কিনা বা বাইরে থেকে কোনো গুন্ডা দেখছে কিনা। মানে একটা পারফেক্ট বডিগার্ড হয়ে গেছে লিংফেং। এদিকে চেনশিন বলে এত বড় কোম্পানির সঙ্গে ও আসলে কাজ করতে চায় না, কারণ এত কোম্পানিগুলোর অনেক ঝামেলা থাকে। শানশান বোঝায় যে এই কোম্পানির কোনো ঝামেলাই নেই, চেনশিন মন খুলে কাজ করতে পারবে। চেনশিন বলে ঠিক আছে, তোমার সঙ্গে কাজ করতে আমার ভালোই লাগবে। এটা শুনে লিংফেং তখন চেনশিনের দিকে রাগ রাগ চোখ দিয়ে তাকায়, কিন্তু চেনশিন এই কাজটার জন্য অনেকটা সময় চায়। এদিকে শানশানের অনেক তাড়া রয়েছে। এই দিন রাতে সবাই চেনশিনের গ্যালারিতেই শুয়ে পড়ে, কারণ বাইরে বেরোলে যদি শানশানকে আবারও গুন্ডারা অ্যাটাক করে সেই জন্য। কিন্তু শানশান ওখানে একটা ঘরের ভেতরে শুয়েছিল। মাঝরাতে লুকিয়ে চেনশিন শানশানের ঘরে যেতে লাগলে তখনই ওখানে চলে আসে লিংফেং। চেনশিন যেন কোনোভাবে শানশানের গায়ে ঘেঁষতে না পারে সেই সমস্ত চেষ্টা লিংফেং করে, আর সেটা ঘরের ভেতরে শুয়ে শুয়ে খুব ভালোই বুঝতে পারে শানশান। পরের দিন সকাল হয়ে গেলে তিনজন মিলে বসে, কিন্তু চেনশিং এর উপর এখনো রেগে রয়েছে লিংফেং। এইদিকে শানশান রয়েছে কি করে কাজটা তাড়াতাড়ি চেনশিংকে দিয়ে করানো যায়। শানশান তখন অনেকগুলো প্ল্যান বলতে থাকে চেনশিংকে, কিন্তু চেনশিং কোনোটাতেই রাজি হয় না। এটা দেখে শানশানের খুবই বিরক্তি লাগছিল। চেনশিংকে রাজি করানোর জন্য তখনই লিংফেং ওর একটা ফরেনার বন্ধুকে কল করে আর তার সঙ্গে ইংলিশে কথা বলতে থাকে। এখন যে পপুলার হয়েছে চাইনিজ আর্টিস্ট যার নাম চেনশিং, সে তোর সঙ্গে কাজ করতে চায়। ওদিক দিয়ে ফরেনার সেই ফ্রেন্ডটা বলে যে হ্যাঁ, চেনশিং এর সঙ্গে কাজ করতে পারলে তো আমার ভালোই হবে। এদিকে এই কথাটা শুনে চেনশিং অনেক এক্সাইটেড হয়ে যায়, আর এর মানে চেনশিং কাজ করার জন্য একদম তৈরি আছে, কিন্তু ইচ্ছে করেই শুধুমাত্র শানশানকে ঝোলাচ্ছে। এই প্ল্যানটা শানশান খুব ভালো করে বুঝতে পারে। আর এদিকে চেনশিন সে খুব খুশি হয়ে যায় ওই ফরেনার ফ্রেন্ডটার সঙ্গে কাজ করতে পারবে বলে। অন্যদিকে লিংফেং এর নানাকে দেখা যায়, ওর কাছে তখন বেশ কিছু ছবি এসেছে যেখানে দেখা যাচ্ছে যে শানশান আর লিংফেং অনেক কাছাকাছি। এটা দেখে নানা ভাবে যে নিশ্চয়ই লিংফেং এর সঙ্গে এখন প্রেম করছে শানশান। নানার পাশেই ওর আরেক নাতনি দাঁড়িয়েছিল, যে নানার নিজের মেয়ের মেয়ে। নানা চায় যে শানশান এখন কোম্পানিতে যে পজিশনে আছে তার নাতনি যেন সেই পজিশনটা পায়। এই মেয়েটার নাম হচ্ছে সু। অন্যদিকে দেখা যায় লিংফেং আর শানশানকে, আর ওরা দুজনে আজকে চেনশিংকে রাজি করাতে পেরেছে। লিংফেং তখন দেখে যে শানশান গাড়িতে বসে একটা ললিপপ খাচ্ছে। তখনই 13 বছর আগেকার ঘটনা ওর মনে পড়ে যায়। 13 বছর আগে লিংফেং এর মা বাবা দুজনেই মারা গিয়েছিল, আর ছিল শুধুমাত্র ওর নানা। আর সেই জন্যই লিংফেং এর মন খুব খারাপ থাকতো। তখনই লিংফেং এর কাছে একটা মেয়ে আসে ললিপপ হাতে নিয়ে, আর সেটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে শানশান। শানশান বলে তোমার মা বাবা আমার মায়ের মতোই হয়ে গেছে, ওরা এখন আকাশের তারা। তাই তুমি এটা ভেবো না যে তোমার সাথে তোমার মা বাবা নেই, ওরা সবসময় ওপর থেকে তোমাকে দেখছে। শানশান তখন ওই ললিপপটা লিংফেং এর মুখে ঢুকিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। আর সেদিন থেকেই শানশানকে লিংফেং অনেক ভালোবাসে, আর এই কথাটাই আজকে লিংফেং এর মনে পড়ে যায়। এরপরে লিংফেং এর কোম্পানির ডিরেক্টরদের একসঙ্গে দেখা যায়, আর সেখানেই শানশান লিংফেংকে নিয়ে চলে আসে। এখানে লিংফেং এর নানা আর তার নাতনিও ছিল। লিংফেং তখন সানগ্লাস পরে নেয় যাতে ওকে এখানে কেউ চিনতে না পারে। লিংফেং এর নানা বলে যে তোমরা তো সবাই জানো বেশ কিছুদিন হয়ে গেল লিংফেং কোনোভাবে মিসিং হয়ে গেছে, আর সেই জন্যই কিছু দরকারি কথা বলার জন্য আজকে সমস্ত শেয়ার হোল্ডারদের আমি এখানে ডেকেছি। তখনই ওখানে একটা মেয়ে দুটো বাচ্চাকে নিয়ে চলে আসে যার নাম মেংইন। একটা সময় সবাই জানতো যে এই মেংইন লিংফেং এর গার্লফ্রেন্ড,
ফ্ল্যাশব্যাকে দেখা যায় এই মেংইন তার বাচ্চা দুটোকে এনে কিছু একটা প্ল্যানের ব্যাপারে কথা বলছিল, আর এটা বলে যে বাচ্চা দুটো যেন লিংফেং এর নানাকে অনেক যত্ন করে। তখনই বাচ্চা দুটো এসে লিংফেং এর নানাকে নানা বলেই ডাকে। এসব দেখে খুব অবাক হয়ে যায় শানশান। নানা জিজ্ঞাসা করে এরা কি লিংফেং এর সন্তান? মেংইন বলে এটা জানার পর লিংফেং এর নানা খুব খুশি হয়ে যায়। তো ওর আরেক নাতনি যার নাম সু, সে মোটেই খুশি হয় না। আসলে ও চেষ্টা করছিল সমস্ত সম্পত্তিটা নিজের নামে করে নেওয়ার, কিন্তু এখন আবার লিংফেং এর ছেলে মেয়েরা চলে এসেছে। এদিকে শানশান ওর হাতের আংটিটার দিকে তাকিয়ে বলে যে লিংফেং, তুমি আমাকে এইভাবে ঠকালে। আর এই কথাটা পাশে দাঁড়িয়ে লিংফেং শুনতেও পায়। আসলে এই সমস্ত কিছুই মিথ্যে ছিল। যেহেতু এখন লিংফেং মিসিং, সেই জন্য মেংইন নামের মেয়েটা এই সুযোগটা নিতে এসেছে। মেংইন এসে শানশানকে বলে যে অনেক বছর আগে লিংফেং আর আমার মধ্যে সম্পর্ক ছিল, তবে তোমাদের বিয়ের কথা শোনার পরে আমি আর আমার বাচ্চাদেরকে সামনে আনিনি। আমার তো মনে হয় লিংফেং এর মিসিং এর পেছনে তোমারই হাত আছে। শানশান বলে তুমি যতই লিংফেং এর সন্তানের মা হও না কেন, আইনিভাবে আমি লিংফেং এর ওয়াইফ, তাই সব থেকে বেশি অধিকারটা এখনো অবধি আমারই বেশি আছে। এটা শুনে ওই মেংইন অনেক রেগে যায়। তখনই লিংফেং শানশানের কানে কানে কিছু একটা বলে, যেটা শুনে শানশানের খুব হাসি পেয়ে যায়। শানশান বলে আমি তো এটা ভাবছি যে তুমি তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে এতদিন কোথায় ছিলে, আর যেই শুনলে লিংফেং মিসিং হয়ে গেছে আর অমনি তোমার ছেলে মেয়েকে নিয়ে চলে আসলে। তুমি তো এতটাই নির্লজ্জ মেয়ে যে একটা ছেলের সঙ্গে সম্পর্ক করে ছেলে মেয়ে নিয়ে বিয়ে না করে আছো। এটা শুনে মেংইন রেগে গিয়ে শানশানকে চড় মারতেই যাবে, তবে লিংফেং আটকে দেয়। বাচ্চা মেয়ে দুটো এসে শানশানকে বলে আমাদেরকে প্লিজ তাড়িয়ে দিও না। সু নামের মেয়েটা জিজ্ঞাসা করে তুমি প্রেগনেন্ট কবে হয়েছিলে আর কবেই বা বাচ্চা জন্ম দিয়েছিলে? তোমার ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে যাওয়ার তো কোনো খবর আমি পাইনি। এদিকে ছেলে মেয়েরাও অনেক বড় হয়ে গেছে। মেংইন বলে আমার আর লিংফেং এর পার্সোনাল কথা আমি তোমাকে কেন শেয়ার করব? আমি জানি তুমি লিংফেং এর দুঃসম্পর্কের বোন, আর লিংফেংকে তুমি বিয়েও করতে চাও, সেই জন্য আমাকে দেখে তোমার অনেক হিংসে হচ্ছে। তখনই নানা বলে তোমাদের মধ্যে ঝামেলা থামাও। মেংইন ওর ছেলে মেয়েকে নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর নানা বলে যেহেতু এখন লিংফেং এর ছেলে মেয়েদেরকে খুঁজে পাওয়া গেছে, তাহলে এই কোম্পানিতে শানশানের থাকার কোনো দরকারই নেই। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় লিংফেং ওর নানার কাছে এসেছিল আর বলেছিল যে আমি শুধু শানশানকেই বিয়ে করব। কিন্তু নানার কোনো মত ছিল না শানশানের সঙ্গে বিয়ে দেওয়ার। এদিকে নানার মুখে এরকম কথা শুনে শানশান তো অনেক অবাক হয়ে যায় আর বুঝতে পারে নানা সবসময় চাইছে শানশানকে এই কোম্পানি থেকে বের করে দেওয়ার জন্য। শানশানের সন্দেহ হচ্ছে যে এই সমস্ত কিছু এই যে হঠাৎ করে মেংইনের ফিরে আসা, তারপরে ওদের ছেলে মেয়ে, সবটাই হয়তো নানার প্ল্যান। এদিকে ছদ্মবেশী লিংফেং বলে লিংফেং এর ছেলে মেয়ের কথা পাবলিক হলে এই কোম্পানির সাথে সাথে ফ্যামিলিরও বদনাম হবে। আমার মনে হয় ডিএনএ টেস্ট করাটা সব থেকে জরুরি। এটা শুনে নানা খুব রেগে যায়। তো বোঝা যায় আসলেই এই সব কিছু নানার প্ল্যান। আর লিংফেং তো এখন ছদ্মবেশে আছে, তাই ও সত্যিটা সবার সামনে বলতেও পারছে না। নানা বলে ঠিক আছে ডিএনএ টেস্ট হবে আর সেই রেজাল্ট আমি সবার সামনেই আনবো। লিংফেং বলে সেটা তো এক্ষুনি করা যায়, আমি লিংফেং এর রুম থেকে এই চুলটা পেয়েছি আর মাত্র 3 ঘন্টা সময় লাগে রেজাল্ট বেরোনোর জন্য। লিংফেং যে এত তৈরি হয়ে এসেছে এটা দেখে শানশান খুব অবাক হয়ে যায় আর নানা প্রচণ্ড রেগে যায়। শানশান আড়ালে এনে লিংফেংকে প্রশ্ন করে যে লিংফেং এতটা তৈরি কি করেছিল। লিংফেং বলে ওই চুলটা তো আমার ছিল আর আমি জানি ওরা এত তাড়াতাড়ি এটা টেস্ট করতেও পারবে না। আমি বিশ্বাস করি ওরা লিংফেং এর সন্তান নয়। শানশান বলে তুমি কি করে জানলে যে ওরা লিংফেং এর সন্তান নয়? লিংফেং তো তখন অনেক ঘাবড়ে যায় আর বলে মিস্টার লিংফেংকে আমি খুব ভালো করেই চিনতাম। শানশান জিজ্ঞাসা করে কিভাবে চিনতে? তুমি আসলে ঠিক কে বলো তো? লিংফেং তখন ওর নকল আইডি কার্ড বার করে আর দেখায় আপনি দেখুন এখানে লেখা রয়েছে আমার নাম ইয়ংশু। শানশান তখন মনে মনে ভাবে যে আমার কেন মনে হচ্ছে এই লোকটা লিংফেং। আর কিছু না বলে শানশান নিজেই ওখান থেকে চলে যায়। ওখান থেকে শানশান লিংফেংকে নিয়ে চলে আসে একটা ফস্টার কেয়ারে। এখানে কুকুর বিড়াল বাড়ির পোষ্যরা ফস্টারে থাকে। এখান থেকেই একটা কুকুর নিয়ে আসে শানশান আর কুকুরটা নিজে থেকেই লিংফেং এর কাছে হেঁটে চলে যায়। লিংফেং তাড়াতে চাইছিল কিন্তু কুকুরটা যাচ্ছিল না। ফ্ল্যাশব্যাকে তখন দেখা যায় 1 বছর আগেকার ঘটনা, যখন শানশান আর লিংফেং এর বিয়ে হয়নি। শানশান আর লিংফেং একদিন একটা মাঠ থেকে এই কুকুরটাকে রেস্কিউ করেছিল আর রেস্কিউ করার পরে ওরা দুজনে এই ফস্টার কেয়ারে ওকে রেখেছে। আর এতদিন পরেও সেই কুকুরটা লিংফেংকে চিনতে পেরে ওর কাছে আদর খেতে চাইছে। এটা প্রমাণ করার জন্যই শানশান লিংফেংকে এখানে নিয়ে এসেছে, কারণ শানশানের মনে হচ্ছে যে এই বডিগার্ডই লিংফেং। তখনই ডিএনএ টেস্টের রেজাল্ট বেরিয়ে যায় আর সেটা 100% ম্যাচ করেছে। শানশান তখন আরও নিশ্চিত হয়ে যায় যে ওর সামনে যে দাঁড়িয়ে রয়েছে সেটা অন্য কেউ নয়, সেটা ওরই হাজব্যান্ড লিংফেং। আর ওকে লিংফেং বোকা বানাচ্ছে সেটা ভেবে ওর খুব রাগ হয়।
ওরা দুজন মিলে তারপর আবারও বাড়িতে চলে আসে। শানশান বলে, তুমি আজকে ওয়ার্কআউট করেছো? লিংফেং বলে, আমি রোজ সকাল 6টার সময় ঘুম থেকে উঠে এক্সারসাইজ করেই আসি। শানশান বলে, তুমি এক্ষুনি 10 কিলোমিটার জগিং করে আসবে, যাও। শানশান ইচ্ছে করে পাঠায় যাতে খুব কষ্ট হয় লিংফেংয়ের। আর এদিকে 10 কিলোমিটার হেঁটে আসার পর লিংফেং তো আর হাঁটতেই পারছিল না ভালো করে। শানশান তখন আরও 10 কিলোমিটার হেঁটে আসতে বলে, যেটা শুনে লিংফেং একেবারে অবাক হয়ে যায়। শানশান বলে, তুমি আমার বডিগার্ড, তাই আমি যা বলবো তোমাকে সেটাই শুনতে হবে। যত জগিং করবে ততই তুমি স্ট্রং হবে। লিংফেং সে তো অনেক চাপে পড়ে যায়, আর কিছু না বলে ওখান থেকে চলে যায় আবারও। তখনই ওখানে শানশানের বেস্ট ফ্রেন্ড মেং চলে আসে। শানশান বলে, এটাই হচ্ছে আসল লিংফেং। এটা শুনে তো মেং অনেক অবাক হয়ে যায়। শানশান এখন কিছুতেই বুঝতে দেবে না ও লিংফেংকে চিনে ফেলেছে। আবারও 10 কিলোমিটার হেঁটে ওখানে লিংফেং চলে আসে। শানশান বলে, আমি এবার শপিং করতে যাব, তুমি এখানেই থাকো। লিংফেং তখন ওখানেই অপেক্ষা করতে থাকে শানশান কখন ফিরবে, আর কিছুতেই ও টাইমটা পাস হচ্ছিলই না। 2 ঘন্টা পর শানশান ফিরে আসে আর দেখতে পায় সোফার উপরে লিংফেং ঘুমিয়ে গেছে। শানশান তখন লিংফেং এর সামনে বসে আর ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর তারপর লিংফেংকে টাচ করতেই লিংফেং এর ঘুম ভেঙে যায়। আর শানশান এমন ভাব করতে থাকে ও তো কিছু জানেই না এই ব্যাপারে। এরপর শানশান খেতে বসে আর লিংফেংকেও ওর সঙ্গে খেতে বলে। শানশান তখন এমন একটা খাবার লিংফেংকে খেতে দেয় যে খাবারটা লিংফেং কখনো খেত না। আর এই খাবারটা অফার করা দেখে লিংফেংয়ের তো মুখের এই অবস্থা হয়ে যায়। তো বিশ্বাস অর্জন করার জন্য লিংফেং তখন একটু খায়। শানশান বলে, এই খাবারটা কি তোমার আমার হাজবেন্ডের মতো অপছন্দর? লিংফেং আর কিছু না বলে ওখান থেকে ছুটতে পালিয়ে যায়। আর শানশান এগুলো দেখে খুব মজা পেতে থাকে। এতদিন ধরে ওকে বোকা বানানো, এবার ও তার প্রতিশোধ নেবে। ওই খাবারটা খেয়েই লিংফেং এর পেট খারাপ হয়ে গেছে, আর সেই জন্যই জোর করে খাইয়েছিল শানশান। এরপর শানশান লিংফেংকে নিয়ে চলে আসে একটা শপিং মলে, আর নিজেই মনে মনে ভাবে যে হয়তো ওটা খাওয়ানো উচিত হয়নি, লিংফেং কষ্ট পাচ্ছে। লিংফেং তারপর ওর অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে দেয় এই সিনেমা হলে যেন ওই মুভিটা আজকে চালানো হয়, যে মুভিটা শানশানের সব থেকে বেশি পছন্দের। এরপর পুরো হলটাই বুক করে নেয় আর শুধুমাত্র ওরা দুজন বসে ওই মুভিটা দেখতে থাকে। ওই মুভিতে যখন কিসিং সিনটা হয় তখন এটা দেখে ওরা দুজনেই খুবই লজ্জা পেতে শুরু করে। শানশান তখন লিংফেংয়ের দিকে তাকিয়ে ভাবতে থাকে যে তুমি কেন ছদ্মবেশে আমার কাছে এসেছো, এর পেছনে আসল উদ্দেশ্যটা কি তোমার? সেই সময় লিংফেংয়ের আবারও পটি পেয়ে যায়, কারণ ওর তো পেট খারাপ হয়েছে। মুভি দেখা হয়ে গেলে ওরা দুজনে আবারও বাড়িতে চলে আসে, আর তখন শানশান অনেক ড্রিঙ্ক করছিল, আর তখনও ভাবতে থাকে যে লিংফেং কেন ছদ্মবেশে এসেছে। তখনই লিংফেং শানশানকে বাধা দেয় যাতে শানশান আর বেশি ড্রিঙ্ক না করে। তার জন্য নিজেই বটলটা খালি করে ফেলে খেয়ে। নেশা কাটানোর জন্য শানশানকে একটু বাইরে নিয়ে আসে। শানশান তখন বলে, তুমি সত্যি করে বলো তো তুমি আসলে কে? তখন ইমোশনাল হয়ে বলে, এই পৃথিবীতে সবাই আমাকে অপমান করে, আমার নিজের বাবাও। নানা চায় এই কোম্পানি থেকে আমাকে বের করে দিতে। আমার মা যদি বেঁচে থাকতো তাহলে আমাকে কেউ এইভাবে অপমান করতে পারতো না। কথাগুলো বলে শানশান তখন অনেক কান্না করতে থাকে। লিংফেং জিজ্ঞাসা করে, আর তোমার হাজবেন্ড, তুমি তো তার কথা বললে না, তুমি কি তোমার হাজবেন্ডকে কখনো ভালোবেসেছো? শানশান বলে, তুমি কি তোমার ওয়াইফকে কখনো ভালোবেসেছো? লিংফেং তখন পকেট থেকে একটা ললিপপ বার করে আর বলে, আমি তাকে অনেক বছর আগে থেকেই ভালোবেসেছি, আর সেই জন্যই শুধুমাত্র তাকেই বিয়ে করতে চেয়েছি। কথাটা বলে লিংফেং তখন শানশানের অনেক কাছে আসে শানশানকে কিস করবে বলে। তখনই লিংফেং বলে, আমি তো ওর বডিগার্ড, আমি কি করে ওকে কিস করব? এটা ভেবেই লিংফেং তখন দূরে সরে যায়, কিন্তু শানশান তখন লিংফেংকে নিজের খুব কাছে টেনে নিয়ে কিস করতে শুরু করে, কারণ শানশান বুঝে গেছে এটাই ওর হাজবেন্ড লিংফেং। পরের দিন সকাল হয়ে গেলে লিংফেং ওর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দেখা করে, আর কালকের কথা ভেবে লিংফেংয়ের মুখে তো একটা আলাদাই হাসি লেগে আছে। ওর অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি কি ভাবছেন? লিংফেং বলে, কিছু না। ওরা তখন কোম্পানির ব্যাপারে কথা বলতে শুরু করে, যেই কথায় বোঝা যায় যে না কোম্পানিটাকে ঠিকঠাক করে এই মুহূর্তে চালাতে পারছেই না, তাই লিংফেংকে ফিরতেই হবে, না হলে কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। লিংফেং তখন বলে যে আমি যখন শানশানকে বিয়ে করেছিলাম তখন ওর জন্য কি করিনি, ওর বাড়ির ধারে স্ট্রিট লাইট লাগিয়েছি, অফিসে ওর বসার জন্য এক্সট্রা ভালো চেয়ার বসিয়েছি, আরও কত কি করেছি সেটা নিজেও জানি না, আর এখন আমিও সামান্য বডিগার্ড হয়ে ও আমার সাথে বলতে গিয়েই থেমে যায়। মানে লিংফেংয়ের এখন এটা মনে হচ্ছে যে লিংফেং যখন লিংফেং ছিল তখন তো শানশান ওকে ভালোবাসেনি, আর এখন যেই ওর বডিগার্ড হয়ে গেল তখন শানশান ওকে নিজে থেকে কিস করছে, ভালোবাসছে। লিংফেংয়ের অ্যাসিস্ট্যান্ট বলে, আচ্ছা আপনি নিজেকেই ঠকাচ্ছেন না তো? এটা শুনে লিংফেং খুব রেগে যায়।
অন্যদিকে শানশান তারও ঘুম ভেঙে গেছে আর ওর তখন কালকে রাতের সেই কথাটা মনে পড়ে যায়। আর এটা ভেবে ওর খুব লজ্জা করছিল এবারও লিংফেংয়ের সামনে যাবে কি করে। তখনই ওখান থেকে বেরোতে গিয়ে লিংফেংয়ের সঙ্গে শানশানের দেখা হয়ে যায়। দুজনই তখন দুজনকে দেখে প্রচণ্ড লজ্জা পেতে শুরু করে আর শানশান খুব লজ্জা পেয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। শানশানের এমন লজ্জা পাওয়ার ব্যাপারটা খুব কিউট লাগে লিংফেংয়ের। এরপর শানশান যখন ব্রেকফাস্ট করছিল তখন ওখানে ওর বেস্ট ফ্রেন্ড মেং ছিল। মেংকে তখন লিংফেংয়ের ওই অ্যাসিস্ট্যান্ট অনেক মেসেজ করছিল, এই জন্য রেগে গিয়ে মেং তখন সেই অ্যাসিস্ট্যান্টকে ব্লক করে দেয়। শানশান মেংকে বলে একটা রোম্যান্টিক রেস্টুরেন্ট বুক করতে। মেং জিজ্ঞাসা করে রোম্যান্টিক রেস্টুরেন্ট, কিন্তু তুই তো লিংফেংকে ডিভোর্স দিতে চেয়েছিলি, আর এখন রোম্যান্টিক রেস্টুরেন্টে গিয়ে কি করবি? শানশান বলে আমি আসলে ওকে ভালোবেসে ফেলেছি। মেং বলে কিন্তু কাকে, বস লিংফেংকে নাকি বডিগার্ড লিংফেংকে? শানশান লজ্জা পেয়ে বলে ওরা দুজনেই তো এক। অন্যদিকে লিংফেংয়ের অ্যাসিস্ট্যান্ট লিংফেংকে জানায় যে ওদের কোম্পানি থেকে একটা বিল্ডিংয়ে খুব বাজে মাল গেছে, সেই জন্য সেই বিল্ডিং অনেক টাকা চার্জ করেছে। এখন এই কোম্পানিকে সেই টাকা শোধ করার জন্য লোন নিতে হবে, না হলে কোনো কিছুতেই কিছু হবে না। এটা শুনে লিংফেং অনেক চিন্তায় পড়ে যায়। এরপর শানশান খুব সুন্দর একটা রেস্টুরেন্টে বসে অপেক্ষা করছিল লিংফেংয়ের জন্য। সেই সময় ওখানে লিংফেং চলে আসে আর লিংফেংকে দেখে শানশান খুব খুশি হয়ে যায় আর সাথে সাথে খুব নার্ভাস ফিল করতে থাকে। শানশান বলে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। লিংফেং বলে আপনার কোথাও ভুল হচ্ছে, আমাদের মধ্যে কিছুই হয়নি। কথাটা বলেই লিংফেং ওখান থেকে উঠে চলে যায়। লিংফেংয়ের তখন মনে পড়ে যায় শানশানের সঙ্গে কাটানো সেই ভালো মুহূর্তগুলোর কথা, আর মনে মনে বলে যে আমাদের কোম্পানি অনেক বড় বিপদ হতে চলেছে, আর সেরকম ক্ষতি হলে আমি আর এই কোম্পানির সিইও থাকবো না। তোমাকে এই কোম্পানি থেকে বের হয়ে যেতে হবে তোমার সেফটির জন্য। আর এই কারণেই লিংফেং নিজেকে প্রকাশ করলো না শানশানের কাছে। কিন্তু লিংফেং যে এইভাবে চলে গেল এটা দেখে শানশান খুব অবাক হয়ে যায়। পরের দিন লিংফেং আবারও সমস্ত ছদ্মবেশ ঝেড়ে ফেলে আবারও নিজের আসল রূপে ফিরে আসে, কারণ এবার ওকে ওর কোম্পানিটাকে বাঁচাতেই হবে। অন্যদিকে শানশানের বাবা আর সৎমাকে দেখা যায় ওরা দুজনেই তখন অনেক চিন্তা করছিল, কারণ লিংফেংয়ের কোম্পানির অবস্থা ভীষণ খারাপ। যদি কোম্পানিটা উঠে যায় তাহলে ওদের ভবিষ্যৎ কি হবে। অন্যদিকে শানশানের খুব মন খারাপ হয়ে যায়, ভাবতে থাকে যে লিংফেংয়ের কি হয়েছে। শানশান তারপরে একজনকে ফোন করে আর লোনের ব্যাপারে কথা বলে, কারণ কোম্পানির এখন অনেক বড় একটা অ্যামাউন্টের লোনের প্রয়োজন। লোকটা বলে যে বিল্ডিংয়ের কাজে খুব বাজে মাল পাঠিয়েছে লিংফেংয়ের কোম্পানি, এই জন্য কেউই লিংফেংয়ের কোম্পানিকে এখন লোন দেবে না, এমনিতেই কোম্পানির অবস্থা অনেক খারাপ। এটা শুনে শানশান অনেক চিন্তায় পড়ে যায়, কি করবে এবার। সাথে সাথে সেই নানা ওই লোকটাকে ফোন করে লোনের কথা বলে, কিন্তু সেই লোকটা একই কথা বলে যে ওরা লোন দিতে পারবে না। নানা তখন ওই লোকটাকে অনেক রকমের ভয় দেখায়, তো লোকটা তখন রাজি হয়ে যায়। ফোন রেখে দেওয়ার পর লোকটাই বলে যে এদের লোন দিলে আমারই লস হয়ে যাবে, কারণ লোন দিলেও এই কোম্পানি আর ওপরে উঠতে পারবে না। এদিকে শানশান যখন রেডি হচ্ছিল তখন ওর বেস্ট ফ্রেন্ড মেং ওখানে চলে আসে। শানশান বলে ও ওই লোকটার সঙ্গে দেখা করতে যাবে, যাতে লোকটাকে লোন পাওয়ার জন্য রাজি করাতে পারে, তাহলেই তো ওদের কোম্পানিটা বেঁচে যাবে। কিন্তু ওই লোকটা আসলে খুবই চরিত্রের দিক দিয়ে খারাপ, তাই মেং এর চিন্তা হচ্ছিল শানশানের জন্য। মেং তারপর শানশানকে নিয়ে সেই ঠিকানায় চলে আসে আর শানশানের সঙ্গে যেতে চায়, যাতে শানশানের কোনো বিপদ না হয়। কিন্তু শানশান তার বেস্ট ফ্রেন্ড মেংকে কোনো বিপদের মধ্যে ফেলতে চায় না, কারণ ছোটবেলা থেকে সেই 15 বছর আগে থেকে ওরা দুজনে একে অপরের বেস্ট ফ্রেন্ড। সবসময় শানশানের পাশে থেকেছে, হাসিতে কান্নাতে সব সময়। শানশান বলে আমি একাই সব কিছু ম্যানেজ করে নিতে পারবো। কথাটা বলেই শানশান ওখান থেকে চলে যায়, কিন্তু মেংয়ের অনেক চিন্তা হচ্ছিল। এরপর লিংফেং চলে আসে আর সেখানে সে কিছু কাগজপত্র দেখতে থাকে, আর এইসব দেখার পরে ও বেশ অবাক হয়ে যায়, সাথে সাথে প্রচণ্ড চিন্তা করতে থাকে। তবে ফোনে থাকা শানশানের ছবিটার দিকে তাকিয়ে সমস্ত চিন্তা দূর হয়ে যায়। সেই সময়ই শানশানের বেস্ট ফ্রেন্ড মেং লিংফেংকে কল করে আর জানায় যে আজকে শানশান দেখা করতে এসছে সেই ব্যাংকের লোকটার কাছে। এদিকে শানশান সেই হোটেলের ভেতরে ঢুকে মিস্টার ওয়াংকে ফোন করে জানায় যে আমি এসে গেছি। তবে মিস্টার ওয়াং হোটেল রুমের ভেতরেই শানশানকে ডাকে। এরপর দেখা যায় শানশান মিস্টার ওয়াংয়ের সঙ্গে বসে একসঙ্গে ড্রিঙ্ক করতে শুরু করে। শানশান বলে এবার আপনি আমার কোম্পানিতে লোন দেবেন তো? মিস্টার ওয়াং বলে আমি তোমাকে একটা উপদেশ দিই, তুমি অন্য কোনো কোম্পানিতে জব করতে পারো, কারণ লিংফেংয়ের কোম্পানি কিছুদিনের মধ্যেই একদম শেষ হয়ে যাবে, তাই তোমাকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি। কিন্তু শানশান তবুও মিস্টার ওয়াংকে রিকোয়েস্ট করতেই থাকে। মিস্টার ওয়াং তখন শানশানের হাতটা ধরলে শানশান তাড়াতাড়ি করে হাতটা সরিয়ে নেয় আর বলে আপনি কি ভেবেছেন আমি আপনার মন জয় করতে এসেছি? আমি এতক্ষণ আপনার এই সমস্ত কথা রেকর্ড করে নিয়েছি। এটা দেখে ওই মিস্টার ওয়াং প্রচণ্ড অবাক হয়ে যায়। সেই সময় লিংফেং ওখানে চলে আসে আর মিস্টার ওয়াংয়ের থেকে শানশানকে ওখান থেকে নিয়ে চলে যায়।
এদিকে মেং তখনও শানশানের জন্য অনেক চিন্তা করছিল। শানশান আর লিংফেং যখনই সেই হোটেল থেকে বাইরে বেরোয় তখন একদল গুন্ডা ওখানে চলে আসে। ওই গাড়িটাকেই তখন মেং নিজের গাড়ি নিয়ে ফলো করতে শুরু করে। এরপর দেখা যায় শানশান আর লিংফেং দুজনকেই বেঁধে রাখা হয়েছে। আর একটা গুন্ডা তার বসকে ফোন করে বলছে তার বস যা বলেছে গুন্ডারা সেটাই করেছে। তখনই দেখা যায় কোনো একটা মেয়ে এই গুন্ডাদেরকে এটা করার জন্য অর্ডার করেছে। এদিকে শানশান লিংফেংকে অনেক রাগ দেখাচ্ছিল যে কেন লিংফেং এতদিন ধরে বডিগার্ডের ছদ্মবেশে ছিল। এতদিন ধরে লিংফেং বোকা বানিয়ে এসেছে শানশানকে। লিংফেং বলে, তুমি কবে বুঝতে পারলে যে আমি আসলেই লিংফেং? শানশান বলে, আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। ঠিক তখনই ওখানে কিছু গুন্ডারা চলে আসে আর ওরা বলে যে আজকেই শানশান আর লিংফেংকে খুন করে ফেলা হবে। লিংফেং বলে, ঠিক আছে, তোমরা আমাদেরকে মেরে ফেলতেই পারো, তবে তার আগে আমার এটা জানা দরকার যে তোমাদেরকে কে পাঠিয়েছে। কথাটা শেষ করতে না করতেই ওখানে যে মেইন গুন্ডাটা ছিল ওকেই বাকি গুন্ডাগুলো ধরে ওখান থেকে নিয়ে চলে যায়। আসলে লিংফেং আর শানশানকে যখন ওরা বাঁধছিল তখন ওই গুন্ডাগুলোকে অনেক টাকার লোভ অলরেডি লিংফেং দেখিয়ে দিয়েছিল। সেই জন্য ওই গুন্ডাগুলো আসল গুন্ডাকে এখন ধরে নিয়ে চলে গেছে। তখনই ওদের কথা শুনে বোঝা যায় যে শানশানের সৎমা ইউজিন এদেরকে পাঠিয়েছে, মানে শানশানের সৎমা ওদের দুজনকে মেরে ফেলতে চায়। সেই সময় ওখানে মেং আর লিংফেং এর অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর ওদেরকে ওখান থেকে উদ্ধার করে। এরপর লিংফেং ওপেন ক্যামেরায় জানায় যে ওদের কোম্পানি থেকে যে বাজে মেটেরিয়ালসগুলো গেছে বিল্ডিংয়ে তার জন্য লিংফেং কোম্পানি অত্যন্ত দুঃখিত। ওরা এর সমস্ত দায়ভার নিতে প্রস্তুত। লিংফেং এর নানাও তখন শানশানকে মেনে নেয়, কারণ লিংফেং এর নানা বুঝতে পেরেছে শানশান আসলে লিংফেংকে নিখোঁজ করেনি। আর এটা দেখে লিংফেং সেও খুব খুশি হয়ে যায়। এরপরে শানশানের মা আর বাবাকে জেলের ভেতর দেখা যায়, কারণ ওরা দুজনে মিলে শানশান আর লিংফেংকে মেরে ফেলার চেষ্টা করেছিল যাতে লিংফেং এর পুরো কোম্পানিটাকে হাতাই করে নেওয়া যায়। পরের দিন সকালবেলা লিংফেং এর অ্যাসিস্ট্যান্টকে দেখা যায় ওকে তখন মেং আজকে নিজে থেকে মেসেজ করেছে। এই অ্যাসিস্ট্যান্ট তখন রাগ দেখাতে থাকে যে মেং কেন ওকে ব্লক করেছিল। এরপর মেং এর সঙ্গে অ্যাসিস্ট্যান্টের দেখা হয়ে যায় আর তখনই ওরা দুজনকে জড়িয়ে ধরে। অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি যখন আমাকে ব্লক করে দিয়েছিলে তখন আমার অনেক কষ্ট হয়েছিল। তবে মেং এখন সেই অ্যাসিস্ট্যান্টকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এরপর মেং শানশানের নিজের ভাই আর ওই দুটো বাচ্চাকেও নিয়ে এসেছে। ওই দুটো বাচ্চা তখন শানশানকে সরি বলে, কারণ ওরা সেদিন মিথ্যে বলেছিল। আসলে এই বাচ্চা দুটো অনাথ, এদের কেউ নেই। আর শানশান এখন ওদেরকে অ্যাডপ্ট করে নেবে যাতে ওরা এই বাড়িতেই ভালোভাবে থাকতে পারে। আর শানশানের মা বাবা যেহেতু জেলে, তাই শানশানের ভাইও আজ থেকে এই বাড়িতেই থাকবে। সেদিন রাত হয়ে গেলে শানশান আর লিংফেং যখন একই ঘরে ছিল তখন দুজনেই অনেক লজ্জা পাচ্ছিল। লিংফেং বলে, আচ্ছা আমাদের নিজেদের কোনো বেবি হবে না? শানশান বলে, আমার কিন্তু লিংফেং এর থেকে ইয়ংশুকেই বেশি পছন্দ। আর তখনই ওরা দুজনে একে অপরের সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। আর এখানেই আজকে এই সুন্দর ড্রামাটা হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ড্রামাটা তোমাদের কেমন লাগলো।